আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সাবস্ক্রাইব করার জন্য এবং এই চ্যানেলকে লাখো লোকের কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন অলরেডি কী হতে চলছে। বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সহিংসতার আশঙ্কা, গোয়েন্দা তথ্য। সহিংসতার আশঙ্কাটা গোয়েন্দা তথ্য, সেটা আমার তথ্য নয়, আগুনের তথ্যটা আমার। এবং এটা যে লাগিয়ে দেওয়া হয়েছে, আপনারা পত্রিকাগুলোতে যদিও দুই একটা পত্রিকা এসে, বাকি পত্রিকাগুলোতে নাও এসে থাকে, 100% শিওর সেটা এই পর্যন্ত প্রায় 11টা কেন্দ্রে আগুন লাগানো হয়েছে। নির্বাচন মানি না, নির্বাচন মানি না, নির্বাচন মানি না, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নির্বাচন মানি না, নির্বাচন মানি না, অ্যাকশন অ্যাকশন, নির্বাচন মানি না, মানি না, ডাইরেক্ট অ্যাকশন, নির্বাচন মানি না, নির্বাচন মানি না, কথাগুলোতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা একটু বলে নেই। আগামীকাল রাতের 8টা থেকে রাতের 10টা, 11টা, 12টা পর্যন্ত আমাদের এই চ্যানেলের লিঙ্ক ওপেন করে দেওয়া হবে। তার মানে আপনারা ঢুকে নো ভোট নো ভোট এই ক্যাম্পেইন করতে পারবেন। মানে আমরা নো ভোটের ক্যাম্পেইন করব। আপনারা সকলে এসে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের যার যার পরিচয় দিয়ে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আপনারা আপনাদের এলাকাবাসী, দেশবাসীর উদ্দেশ্যে বলতে পারবেন। সরাসরি যখনই লাইভটা চালু হবে তখনই লিঙ্কটা কমেন্ট সেকশানে দিয়ে রাখা হবে। আপনারা ঢুকবেন, একের পর এক স্টেজে তুলবে, একটু ওয়েট করতে হবে, কারণ যদি অনেক লোক হয় একসাথে 7-8 জনকে তোলা, 8 জনের বেশি তোলা যায় না। তো একজন একজন করে বলতে একটু সময় লাগে, 1 মিনিট করে হলো 8 জন উঠলে 8 মিনিট, সুতরাং একটু ওয়েট করে করে 2-1 জন যাবে, 2-1 জন আসবে, এইভাবে। তো এ তো গেল নো ভোটের ক্যাম্পেইন। তো আসে এখন নির্বাচনটা নিয়ে। 12 তারিখে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। তো আমি প্রতিবারের মতোই একই কথা বলি, যেহেতু আমি আওয়ামী লীগের দালাল, আমি দালালি করি আওয়ামী লীগের, সুতরাং আমার বিশ্বাস 12 তারিখ 12টা পর্যন্ত নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত আমি বলবো যে কোনো ভোট হবে না এবং না হওয়ার চান্সও আছে। তো আজকে এই 11টা কেন্দ্রে আগুন লাগিয়ে দিয়েছে এবং আপনারা জানেন গাজীপুরের 5টি আসনের, সংসদীয় আসনে ওইদিকে ভোটের যায় নাই, ব্যালট পেপারটা আবার যায় নাই, ওগুলো কবে যাবে এটা জানা যায়নি। এইদিকে নাকি পুলিশের যে তদন্ত রিপোর্ট আছে, পুলিশের এসবি, ডিবি, তারপর আপনার এই আরও যারা আছে এনএসআই, ডিজিএফআই, এরা বলছে যে সারা বাংলাদেশে একটা বিশাল গণ্ডগোল হবে। সেই জায়গায় ঢাকা শহরের 20টি, চট্টগ্রামের 16টি, এইখানে হবে যে তুমুল গণ্ডগোল। ওরা বলছে যে এইখানে মেসাকার অবস্থা হবে, মানুষ মরবে, বাঁচবে, মানে অন্যরকম একটা পরিস্থিতি হবে বলে গোয়েন্দা তথ্য। এদিকে আপনারা জানেন যে ফরিদপুর এবং আপনার বাকি ওই বেল্ট, ফরিদপুরের ওই সাইড, পদ্মা নদীর ওই সাইড, যেমন টুঙ্গিপাড়া আছে, গোপালগঞ্জ আছে, এই সব জায়গায় মানুষ ভোট কেন্দ্রে যাবে না। এরা ভোটার বাক্স আজকে না হোক কালকে রাতের ভিতরে ওখানে আরও কি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। তবে আজকে থেকে দেখবেন যে অনেক ইউটিউবার যারা আছেন তারা ভোট নিয়ে কথা বলছেন না, সবাই সেফ সাইডে চলে যাবে। কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে খবর দিতে থাকবো
আর যেহেতু কালকে রাতের 8টা থেকে আমাদের লাইভ চলবে, সুতরাং বিভিন্ন অঞ্চলের ছেলে পেলে যারা আছে, আমাদের ভাই বোন যারা আছে, তারা এসে তাদের অঞ্চলের কি পরিস্থিতি বলতে পারবে। তবে হ্যাঁ, এই ভোটটা বর্জন করতে হবে। আমি দেশবাসী এবং আমার ভাই বোন আপনাদেরকে অনুরোধ জানাবো যে এই ভোট কেন্দ্রে আপনারা যাবেন না। এবং যারা মনে করছেন যে বিএনপি এবং জামাতের সাথে মোটামুটি করে তো এলাকায় থাকছি, ভাই আপনার এলাকায় থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যারা মনে করছেন যে না যাই আমরা ভোটটা দিয়ে আসবো আর কাছে, ঠিক আছে যাবো, ওরা যেহেতু অনুরোধ করছে, যদিও আপনি মনে প্রাণে আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সমর্থন করেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভোট কেন্দ্র পর্যন্ত যাবেন, কোনো সমস্যা হবে না। ভোটটা দিয়ে বাইরে হওয়ার পরে আপনার গিরাকাটটা ভাঙবে আওয়ামী লীগ, এই জামাত বিএনপি, এইটা মনে রেখেন। সুতরাং আপনারা অনুরোধ করব, ঘরে তালা মারেন, বাইর দিয়া তালা মাইরা ঘরের ভিতরে বসে থাকেন, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কোনো ভোট কেন্দ্রে যাওয়ার দরকার, চুপচাপ বসে থাকেন, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে এইটা কোনো ভোট হবে না, এবং কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড আগামী 2 দিন চলবে জানেন, কেউ জানে না। 360 জন শার্প শুটার যারা 5ই আগস্টের পরে জেলখানা ভেঙে বেরিয়েছিল, একজনকেও ধরতে পারেনি। এখনো প্রায় 7.5 থেকে 8,000 অস্ত্র, যেগুলো পুলিশ থানা লুটের অস্ত্র, এগুলো উদ্ধার হয়নি। 2.5 লাখের উপর গুলি উদ্ধার হয়নি। সাউন্ড গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়নি। এসএসএফের যে অস্ত্র লুট হয়েছিল গণভবন থেকে, সেগুলো উদ্ধার হয়নি। শুধু এগুলো সব ব্যবহৃত হবে কালকে এবং পরশু, এই 2 দিন। সুতরাং কি চলে দেখতে থাকেন, মজা নিতে থাকেন, তবে ঘরে থেকে দেখেন, টিভির স্ক্রলে দেখেন। কারণ যে অবস্থানটা হবে সেটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না যে কি হয়। তো যেটাই বলছিলাম যে 11টা ভোট কেন্দ্র এখন পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে রাত এবং কালকে রাতের ভিতরে আরও কত হাজার আগুন লাগবে সেটা কেউ জানে না। তবে এটা আওয়ামী লীগ করছে না, সোজা বলে এটা আওয়ামী লীগ করছে, কারণ আমরা ভোট বর্জনে আছি না ভাই। আমরা তো ভোট কেন্দ্রে যাব না, ভোট কেন্দ্রে যাব না তো কেন্দ্র জ্বালানোর আমাদের কী কাম? এটা জ্বালাইতেছে কিন্তু জামাত আর বিএনপি, আমরা জ্বালাইনি, আমরা যাই না, আমাদের ছেলেরা যায় না। কিন্তু ওই বিএনপি আর জামাত বলতেছে আর কি যে আমরাই এগুলো জ্বালাচ্ছি। ওই যে যত দোষ সব অঞ্জুঘোষ কথায় আছে না একটা, সেরকমই অবস্থা আর কি। সুতরাং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোট কেন্দ্র থেকে দূরে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 4 কোটি নতুন তরুণ ভোটার যুক্ত হয়েছেন এবারের ভোটে, এবং সে কারণেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কি ঘটেছিল সেদিকে যেমন নজর দেওয়া জরুরি, তেমনি নজর দেওয়া জরুরি 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনটাকে এই তরুণেরা তাদের আন্দোলন বলে মনে করে, এবং তারা যে রাজনৈতিক পক্ষটিকে সমর্থন জানিয়ে এসেছে, নাহিদ, হাসনাত, সার্জিসদের সেই জাতীয় নাগরিক পার্টিকেও জামায়াতে ইসলামী তাদের পক্ষে টেনে নিয়েছে, তাদের জোটভুক্ত করতে পেরেছে। বাংলাদেশে রাত পোহালে নির্বাচন, এবং নির্বাচনের আগে এবার বিচিত্র সব নাম না জানা সংগঠন একের পর এক জরিপ উপহার দিয়েছে। 9 ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার শেষ দিনে সর্বশেষ যে দুটো জরিপ প্রকাশিত হয়েছে, দুটোর ফলাফল একেবারে সম্পূর্ণ বিপরীতমুখী। দুটো জরিপই দাবি করেছে তারা 300টি আসন থেকেই স্যাম্পল নিয়েছে এবং বড় স্যাম্পল সাইজ নিয়ে কাজ করেছে। জাগরণ ফাউন্ডেশন এবং প্রজেকশন, এই 2 সংগঠনের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD 300 আসনের 63,615 জনের মতামত নিয়ে এক জরিপ প্রকাশ করেছে। সেখানে তারা বলছে জামায়াতে ইসলামী আর বিএনপির মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপি যেখানে 44.10% ভোট পাবে, সেখানে জামায়াত জোট ভোট পাবে 43.90%। ওই একই দিনে আরেকটি জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD নামের এক সংস্থা। তারা 300টি আসনের প্রায় 41,500 মানুষের মতামত নিয়েছে, এবং তারা বলছে বিএনপি নেতৃত্বাধীন জোট যেখানে 208টি আসনে জয়লাভ করতে পারে, জামায়াতে ইসলামী নাকি পাবে মাত্র 46টি আসন। আর এই জরিপটিতে বলছে EASD যে বিএনপিকে 66.3% ভোটার ভোট দেবে, জামায়াতে ইসলামীকে ভোট দেবে নাকি মাত্র 11.9%, আর এনসিপি কে দেবে 1.7%। আর আমি আপনাদেরকে সব সময় যেটা বলি যে 18 মাস ধরে এক একজন এক এক রকম জরিপ করেছে, এবং জরিপগুলো দেখলে পুরোপুরি
বোঝা যায় যে একরকম কি ফলাফল আনতে চায় সেই নির্দিষ্ট করে সেই ফলাফল আনবার জন্যই জরিপগুলো পরিচালিত হয়েছে। কাজে আমার কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য জরিপ বলে মনে হয়েছে 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই জরিপটি। সেখানে প্রায় 85,000-এর বেশি শিক্ষার্থী কিন্তু ভোট দিয়েছেন 5টি বিশ্ববিদ্যালয়ে। এবং মনে রাখতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে বাংলাদেশের সকল অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা আসেন, সকল আর্থসামাজিক অবস্থার ছাত্রছাত্রীরা আসেন এবং সেই 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বিজয়ী হয়েছে। কাজেই বেশিরভাগ জরিপ যদিও বা বিএনপিকেই বিজয়ী হিসেবে দেখাচ্ছে নির্বাচনের আগে, আমি মনে করি না নির্বাচনে বিএনপির বিজয়টা এত সহজ হবে। কারণ আমার ধারণা যে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষকেরা এখনো এই যে একটা রাজনৈতিক বিরাট পট পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশের সর্বত্র, সেটা আঁচ করতে ব্যর্থ হচ্ছেন। মানে ডাকসু নির্বাচনের পর যেমন চমকে উঠেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষকেরা, যেমন তারা 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বড় বিজয়ের পরেও জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতি কতটা জনপ্রিয়তা এবং বিকাশ লাভ করেছে গত 1.5-2 দশকে সেটা হিসাব না করে বরং যে পুরো ব্যাপারটাকে এখনো একটা বিস্ময়, সারপ্রাইজ হিসেবে দেখতে চাইছেন, সেটাকে আমি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে যারা যত ভবিষ্যৎবাণী করছেন সেক্ষেত্রে একটা দুর্বলতা বলে মনে করছি। কারণ দেখুন, এই যে জামায়াতে ইসলামী শুধু যে একটি রাজনৈতিক সংগঠন তা কিন্তু নয়। জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠনে পরিণত হয়েছে। সাংস্কৃতিক সংগঠন এই অর্থে যে ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বাংলাদেশের মানুষের মূল আচার ব্যবহার সংস্কৃতি সবকিছু একরকম এই রাজনৈতিক দলটির তালিমের মাধ্যমে নির্ধারিত হচ্ছে। তালিম শব্দটা ব্যবহার করলাম কারণ এই যে নারীরা জামায়াতে ইসলামীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট দিতে বলছেন, জান্নাতের টিকিট বেচে আসছেন, এসব বিএনপি নেতারা বলছেন বটে, কিন্তু জামায়াতে ইসলামীর নারী কর্মীরা ঘরে ঘরে জামায়াতে ইসলামীর রাজনীতিকে বহু বছর ধরে নিয়ে যাওয়া শুরু করেছেন এবং সেই প্রক্রিয়াটিকে তারা তালিম হিসেবে অভিহিত করেন। কাজেই জামায়াতে ইসলামীর বাংলাদেশের আসলে ঘরে ঘরে একটা অবস্থান তৈরি হয়েছে। এখন জামায়াতে ইসলামী ঘরে ঘরে তার এই ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থানকে সে ভোটে পরিণত করতে পারবে কিনা সেটা দেখবার জন্য 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু বিএনপি যে 1.5 দশক ধরে মামলা হামলায় জর্জরিত হয়ে আওয়ামী লীগের পুরোটা সময় রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে আরো দুর্বল হয়েছে, সেই পুরোটা সময়েই জামায়াতে ইসলামী তাদের ধর্মীয় কার্যকলাপের বিকাশের মাধ্যমে সারা বাংলাদেশের আসলে পরিবারে পরিবারে পৌঁছে যাওয়ার একটা ব্যবস্থা করেছে। তাদের সাংগঠনিক ভিত্তির সঙ্গে বিএনপির সাংগঠনিক ভিত্তির একটা সরাসরি লড়াই হবে কিন্তু এই নির্বাচনে। দেখেন, বিএনপি এই যে সর্বশেষ একটা জরিপেও বলে দিচ্ছে যে বিএনপি 208টি আসন পাবে। এই জরিপটি কি বিবেচনা করেছে যে 79টি আসনে, 300টি আসনের মধ্যে বিএনপির 79টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। মানে একটা দল, সে দল বহিষ্কারের পর বহিষ্কার করেছে, কিন্তু বহিষ্কার করবার পরেও 79 আসনে 92 জন বিএনপির প্রার্থী কিন্তু দাঁড়িয়েছেন, যারা বিএনপির যে জোট প্রার্থী কিংবা বিএনপির ধানের শীষের যে মূল প্রার্থী তার ভোট খেয়ে নেবেন এবং 79টি আসনে আসলে বিএনপি তার মূল যে প্রতিদ্বন্দ্বিতার শক্তি তা হারাতে পারে, মানে পরাজিত হতে পারে, কারণ তাদেরই 2 প্রার্থীর মধ্যে একটা জোর লড়াই সেখানে চলবে। জামায়াতে ইসলামী এতটা সুসংগঠিত ভাবে পুরো নির্বাচন ব্যবস্থাপনাটা করছে যে জামায়াতে ইসলামী 1 বছরেরও বেশি সময় আগে থেকে তারা সারা বাংলাদেশে পোলিং এজেন্ট প্রশিক্ষণ শুরু করেছে। দেখেন, এই যে এবার যখন নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন প্রশাসন খুব দুর্বল অবস্থায়, মানে একদম প্রচারণার শেষ দিনে ব্যারিস্টার ফুয়াদের মতো প্রভাবশালী নেতা তিনি পর্যন্ত বলেছেন যে এখনো পুলিশ প্রশাসন সবাই ভয়ে আছে যে কার
পক্ষ নেবে, কোন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, এবং দাঁড়ালে পরে সেই দল যদি জিতে আসে তাহলে তাদের চাকরিটা থাকবে কিনা। কাজেই প্রশাসন, পুলিশ সকলে একরকমের বিশৃঙ্খল এবং দুর্বল অবস্থায় আছে। সে সময়ে নির্বাচনে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন ভোট কেন্দ্রে, ভোট কক্ষে থাকা প্রার্থীর পক্ষের পোলিং এজেন্টরা। সারা বাংলাদেশে 42,000-এর বেশি ভোট কেন্দ্রে 2.5 লক্ষের বেশি ভোট কক্ষ আছে। সেই 2.5 লক্ষ ভোট কক্ষে বিএনপি তার সুশৃঙ্খল প্রশিক্ষিত পোলিং এজেন্ট দিতে পারবে কিনা ভোট পাহারা দেওয়ার জন্য, তা নিয়েও কিন্তু একরকমের সন্দেহ আছে। বিএনপির দিক থেকে সুসংগঠিতভাবে এই পোলিং এজেন্ট প্রশিক্ষণের কাজ, ভোট কক্ষ পাহারা দেওয়ার যে নির্বাচনী বিধি ব্যবস্থার মধ্যে যে ব্যবস্থাটা আছে, সেটা করবার উদ্যোগের কোনো খবর পাওয়া যায় না। তারেক রহমান বলছেন বটে ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে গিয়ে পড়তে এবং ভোটের হিসাব নিয়ে তবে ফিরে আসতে। সেটা তো ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখা, মানে সেই ভোট কেন্দ্রের সামনে ভিড় করা কতটা প্রশাসন অ্যালাউ করবে, আদৌ নির্বাচনী বিধি অনুযায়ী তা তো করা যেতে পারে না। কিন্তু প্রকৃতপক্ষে যা করতে পারার কথা ছিল বিএনপি সেটা করতে পারবে কিনা, নাকি আসলে ভোট কক্ষগুলোতে বরং জামায়াত অনেক সুসংগঠিত প্রশিক্ষিত পোলিং এজেন্ট দিয়ে তাদের ভোট পাহারা দিয়ে তুলে আনতে পারবে, সেটাও কিন্তু ভোটের ফলাফলে একটা বড় পার্থক্য সৃষ্টি করবে। জামায়াতে ইসলামীর একটা অস্বস্তি আছে। জামায়াতে ইসলামীর 1971-এর ভূমিকার জন্য এখনো জামায়াতে ইসলামী করার বিষয়টা বা ছাত্র শিবির করার বিষয়টা অনেক ক্ষেত্রে মানে খুব প্রকাশ্যে স্বতঃস্ফূর্তভাবে তাদের নেতা কর্মী সমর্থকেরা এখনো, এমনকি 2024-এর আগস্টের পর পুরোপুরি প্রকাশ্যে বেরিয়ে আসার পরও অনেক সময় বলতে চান না। কাজেই এটাও মনে রাখতে হবে যে জরিপের ফলাফলের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর সকল সমর্থকেরা যে তাদের কথা বলেছেন সেটাও কিন্তু ভাববার কোনো কারণ নাই। আওয়ামী লীগের ভোট একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে বলে দেশি বিদেশি সংবাদ মাধ্যমে লিখছে। আওয়ামী লীগ সরাসরি বলেছে নৌকা নাই তো কিসের ভোট। আওয়ামী লীগ নেত্রী বলেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ভোট দিতেই যাওয়া উচিত হবে না। কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের একটা অংশকে যে সামাজিক চাপে কিংবা একরকমের নানা রকম ভয় এবং আতঙ্কের বশবর্তী হয়েও হলেও ভোট দিতে যেতে হবে তা নিশ্চিত। ভোট দিতে গেলে কি তারা বিএনপিকে দেবেন? সেটা হয়তো খুবই শহুরে এলিট ক্লাস, প্রিভিলেজ ক্লাস, মানে যারা একটা সুবিধাজনক অবস্থায় আছেন সমাজে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা অনেকেই ধর্মভিত্তিক দলের বিপক্ষে তাদের ভোটটা দিয়ে আসার ক্ষেত্রে অবস্থান নিতে বিএনপিকে পছন্দ করবেন হয়তো। কিন্তু বাংলাদেশের তৃণমূলে যে পরিমাণ মামলা, হামলা, দখলবাজি বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা 2024-এর 5ই আগস্টের পর থেকে করেছেন, 32 নাম্বার দখল নেওয়া থেকে শুরু করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের দোকানপাট, বাড়ি ঘর যা দখল করেছে রাজনৈতিক নেতাকর্মীরা, সেটা বিএনপি করেছে, সেটা জামায়াতে ইসলামী করেছে, সংগঠিতভাবে জামায়াতে ইসলামী দিয়ে হয়েছে, এমন অভিযোগ কিন্তু 18 মাসে পাওয়া যায় নাই। তাহলে আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেবে এবং তার ফলে বিএনপি একটা সুবিধাজনক অবস্থানে থাকবে, সে হিসাবটা করাও কিন্তু খুব সহজ নয়। তাহলে বিএনপি নির্বাচনে জিতেই আসবে সেটা ভাববার কারণ কি? অনেকেই এমন জোয়ার তুলতে চেয়েছেন, ধরুন মতিউর রহমান, মাহফুজ আনাম, প্রথম আলো, ডেইলি স্টার সহ বাংলাদেশের ব্যবসায়ীদের একটি পক্ষ যারা আশঙ্কা করছেন যে বাংলাদেশ যদি একটা ইসলামপন্থী দলের শাসনে চলে যায় তাহলে বাংলাদেশে নারী কর্মীদের কলকারখানায় কাজ করা ব্যাহত হবে, বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ অনেকটা পিছিয়ে পড়বে। এসব আশঙ্কা থেকে যারা তারেক রহমান ফেরার পর থেকে তারেক রহমানই যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন সে কথা, সেই সমর্থন জানিয়ে তার পেছনে গিয়ে দাঁড়িয়েছেন এবং প্রকাশ্যে তাকে সমর্থন এবং উৎসাহ যোগাচ্ছেন, তারা এই ব্যাপারটাও ভুলে যাচ্ছেন, যেটা টাইম ম্যাগাজিন মনে রেখেছে, যে তারেক রহমানের ওপর ব্যাপক ভরসা করবেন বাংলাদেশের তৃণমূলের মানুষ। সেটাও কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই হয়তো সত্য হবে না। মানে তারেক রহমান সারা বাংলাদেশ জুড়ে প্রচারণা চালাচ্ছেন সেটা সত্যি, কিন্তু কোন এলাকায় গিয়ে তিনি সেই এলাকার সমস্যা, এলাকার সম্ভাবনা সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানেন সেটা যেমন মনে হয় নাই। মানে তিনি যেইখানে
এরই মধ্যে মেডিকেল কলেজ আছে, সেখানে মেডিকেল কলেজ করবেন বলেছেন, যেটা লিচুর জায়গা সেখানে গিয়ে আম বিক্রির কথা বলেছেন। এসব তো করেছেনই, যেখানে চিনি কল নাই সেখানে তিনি চিনি কল আবার খুলে দেবেন, এসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেসব তো করেছেনই। তার চেয়েও বড় কথা, টাইম ম্যাগাজিন যেটা বলেছেন যে বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষের কাছে এখনো তিনি খাম্বা তারেক হিসেবে পরিচিত। তাহলে তার দল সারা বাংলাদেশে 18 মাস ধরে দখলবাজি করেছে, চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, মামলা হামলা করেছে। আর নেতা যিনি, তার যে পূর্ববর্তী কার্যকলাপের স্মৃতি সেটা বিরাট অংশের মানুষ ভোলেন নাই। তাহলে তারেক রহমান এসে বিরাট গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে এবং সে কারণেই বিএনপি জিতে যাবে, এই সহজ সমীকরণটারও আসলে কোনো অর্থ থাকে না। বরং বাংলাদেশের 4 কোটি নতুন তরুণ ভোটার যুক্ত হয়েছেন এবারের ভোটে, এবং সে কারণেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কি ঘটেছিল সেদিকে যেমন নজর দেওয়া জরুরি, তেমনি নজর দেওয়া জরুরি 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনটাকে এই তরুণেরা তাদের আন্দোলন বলে মনে করে এবং তারা যে রাজনৈতিক পক্ষটিকে সমর্থন জানিয়ে এসেছে, নাহিদ, হাসনাত, সার্জিসদের সেই জাতীয় নাগরিক পার্টিকেও জামায়াতে ইসলামী তাদের পক্ষে টেনে নিয়েছে, তাদের জোটভুক্ত করতে পেরেছে। কাজেই তরুণদের জন্যও তাদের পছন্দের জোট হয়ে ওঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে জামায়াতের 11 দলীয় জোট। জামায়াতে ইসলামীর ভেতরে মাদ্রাসা থেকে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা যে পরিমাণ তরুণরা তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার, রাজনৈতিক লক্ষ্য নির্ধারণের জায়গা খুঁজে পেয়েছেন, সেগুলো এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে হয়। তবে নির্বাচনটা শেষ পর্যন্ত বিএনপি, জামায়াত, এনসিপি, ইউনূস সরকারের একটা ভাগাভাগির নির্বাচন বটে। কাজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাটা মুখে যত গুরুতর মনে হচ্ছে, রাজনৈতিক তাৎপর্যের দিক থেকে ততটা গুরুত্বপূর্ণ কিনা তা বলা সত্যি মুশকিল।